বাংলা ভাষার বিকাশ কথার তৃতীয় পর্ব আজকে শুরু করছি বিমান রঞ্জন দাস। আজকে আমাদের আলোচনার বিষয় বর্ণ এবং ধ্বনি। একটা কথা অনেকবার বলেছি যে ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। বর্ণকে তাই দেখা যায়, আর ধ্বনি যেহেতু মুখের আওয়াজ বা সাউন্ডকে বলে হচ্ছে ধ্বনি, তাই ধ্বনিকে শোনা যায়। আমি যে কথাগুলো বলছি এগুলো ধ্বনি, কিন্তু এই কথাগুলো যখন আমি এই বোর্ডে লিখব তখন কিন্তু সেগুলো সব বর্ণের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। অর্থাৎ ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। আমি আজকে স্বরবর্ণের উচ্চারণ স্থান নিয়ে কিছুটা আলোচনা করে তারপরে অন্যদিকে চলে যাচ্ছি। আমি বোর্ড ওয়ার্ক করছি। অ আ, এগুলো হচ্ছে স্বরবর্ণের উচ্চারণ স্থান। তারপরে হ্রস্বই দীর্ঘই। আমি এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি, বোঝার সুবিধার জন্য আমি একটু সাজিয়ে নিচ্ছি। হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ। রিটাকে একটু আলাদা রাখছি, তাকে একটু আলাদা রাখলাম। লি তো নেই, এ ওই ওই ও ও, এইভাবে সাজিয়ে নিলাম। তাই কি সাজালাম? অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, রি আলাদাভাবে লিখলাম, রিকে এ ওই ও ও। একটা জিনিস হচ্ছে এই ধ্বনির মধ্যে আবার দুটো ভাগ আছে। কিছু ধ্বনি হচ্ছে মৌলিক ধ্বনি বলি, আর কিছু হচ্ছে যৌগিক ধ্বনি। এই যে দেখো তোমরা, এই ওইকার আর ঔকার, ওইকার আর ঔকার, এই যে দুটো ধ্বনি দুটো, এগুলো ওই হচ্ছে যৌগিক ধ্বনি। কেন যৌগিক ধ্বনি? না, এগুলোকে ভাঙা যায়। যে ধ্বনিগুলোকে ভাঙা যায় সেই ধ্বনিগুলোকে বলে যৌগিক ধ্বনি। ওইকে ভাঙলে কি পাওয়া যায়? দেখো, ওইকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ও প্লাস হ্রস্বই, তবে কিন্তু ওই উচ্চারণ হচ্ছে, ভাঙা যাচ্ছে ওইকে। ঠিক একইভাবে দেখো, ওকে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে ও প্লাস হ্রস্ব, এগুলো হচ্ছে হ্রস্ব পেয়ে যাচ্ছে আমরা। তাহলে এইটাকে বলে হচ্ছে, এইটা হচ্ছে যৌগিক ধ্বনি, কারণ এগুলোকে ভাঙা যাচ্ছে। আর এই যে বলো অ আ ই, দুটোই তো ই, এটাও ই, উ, তারপরে এ ও, এগুলো কিন্তু মৌলিক স্বরধ্বনি। এগুলোকে ভাঙা যায় না। অকে তুমি ভাঙতে পারবে না, আকে ভাঙতে পারবে না, ইকে ভাঙতে পারবে না, উকে ভাঙতে পারবে না, শুধু ওই আর ওকে ভাঙতে পারে। এই জন্য এদেরকে সন্ধক্ষরও বলে। সন্ধক্ষর অর্থাৎ যৌগিক স্বরও বলে, আবার সন্ধক্ষরও বলে। সন্ধক্ষর, ছন্দ জফালা
সন্ধক্ষর, এদেরকে সন্ধক্ষরও বলে। এই যে এ আর ও, মানে তোমার ওই আর ওকে সন্ধক্ষর বলে। কেন ওই আর ওকে সন্ধক্ষর বলে? না, এরা হচ্ছে সন্ধি হয়েছে দুটো বর্ণের মধ্যে সন্ধি হয়ে ও, ওই দুটো বর্ণের মধ্যে সন্ধি হয়ে ও, এই জন্য এদেরকে সন্ধক্ষরও বলে, এদেরকে যৌগিক ধ্বনিও বলে। কিন্তু অ, আ, হ্রস্বই, দীর্ঘ এগুলো কিন্তু মৌলিক ধ্বনি, কারণ এগুলোর মূল, এরাই মূল, এদেরকে ভাঙা যায় না। যা মৌলিক তাকে ভাঙা যায় না, অ, আ এগুলোকে ভাঙা যায় না। এইবার আমি মুছে দিচ্ছি। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তাহলে আবার বলছি, যেমন অ, আ, অ, আ এরা উচ্চারিত হচ্ছে কণ্ঠ থেকে, উচ্চারিত হচ্ছে। এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, অ হচ্ছে কণ্ঠ। সুতরাং সেক্ষেত্রে এরা হচ্ছে কণ্ঠবর্ণ, এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ। হ্রস্বই, দীর্ঘই, এদের উচ্চারণ স্থান হচ্ছে তালু। তালু কি আমি গতদিন বলেছি, তালু কোথায়, ওষ্ঠ কোথায়, এগুলো হচ্ছে তালু। এদের উচ্চারণ স্থান হচ্ছে তালু। তাই এই দুটো বর্ণকে বলে হচ্ছে তালব্য বর্ণ। এইবার রি, না মুছে দিতে হবে, হ্রস্ব দীর্ঘ, দীর্ঘ, এই দুটো হচ্ছে ওষ্ঠ। এই দুটোর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, এই যে ওষ্ঠ। এই কারণে এই বর্ণ দুটোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ ছাড়া এই দুটোই তো ওষ্ঠ ছাড়া এদেরকে উচ্চারিত করা যায় না বলে এই দুটোকে ওষ্ঠ বর্ণ বলে। এইবার হচ্ছে রি। দেখো, এই রি উচ্চারিত হচ্ছে মূর্ধা থেকে, রি দেখো, জিভ গিয়ে ভাঁজ হয়ে গিয়ে উপরের দিকে টাচ করছে, একবার মুখের মাঝখানে উপর তলায় টাচ করছে, ভাঁজ হয়ে গেছি। এরা হচ্ছে মূর্ধা, এদের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। তোমরা দেখতে পাচ্ছ কি? মূর্ধা, এদের উচ্চারণ স্থান মূর্ধা। লি নেই, এ, ওই, এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, ও তালু থেকে এরা উচ্চারিত হচ্ছে। এরা কণ্ঠ ও তালু থেকে উচ্চারিত হচ্ছে। কোথা থেকে উচ্চারিত হচ্ছে এরা? এ আর ওই হচ্ছে কণ্ঠ আর তালু থেকে উচ্চারিত হচ্ছে, দু জায়গার থেকে, জীব দু জায়গায় স্পর্শ করছে। এই জন্য এদেরকে
কণ্ঠ তালু থেকে উচ্চারিত হচ্ছে বলে এদেরকে কণ্ঠ তালব্য বর্ণ বলে বা কণ্ঠ তালব্য ধ্বনিও বলে। আচ্ছা, এ ওই ও ও এদের উচ্চারণ দু জায়গা থেকে হচ্ছে, এদেরও তাই। এদেরকে হচ্ছে কণ্ঠ কণ্ঠ ও ওষ্ঠ থেকে হচ্ছে, ওষ্ঠ ওষ্ঠ কণ্ঠ আর ওষ্ঠ থেকে। ও এবং ও এই বর্ণ দুটো যখন ধ্বনি হিসেবে প্রকাশ পাচ্ছে তখন কিন্তু কণ্ঠ আর ওষ্ঠ থেকে বেরোচ্ছে ধ্বনি হিসাবে। তোমরা ধ্বনি আর বর্ণ গুলিয়ে ফেলবে না, আমরা ধ্বনি বর্ণ দুটো নিয়ে আলোচনা করছি। এই লিখিত রূপটা হচ্ছে বর্ণ, আর যেটা মুখে উচ্চারণ করছি ও ও যখন মুখে উচ্চারণ করছি তখন কিন্তু সেই উচ্চারণটা কণ্ঠ থেকে আসছে, ওষ্ঠ থেকে আসছে, এটা ধ্বনি। এটা মুখে উচ্চারণ করছি এ ওই, এটা কিন্তু ধ্বনি, কিন্তু বোর্ডে যে লেখা রয়েছে এটা হচ্ছে তোমার বর্ণ। সুতরাং এরা উচ্চারিত হচ্ছে কণ্ঠ আর তালু থেকে। ঠিক এই ব্যাপারটা এইভাবে ঘটছে। তাহলে যেহেতু অ আর আ কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, এই বর্ণকে বলবো কণ্ঠবর্ণ বা কণ্ঠধ্বনি। ই ই দুটো ই এরা যেহেতু তালু থেকে উচ্চারিত হচ্ছে, একে বলবো তালব্য বর্ণ। উ উ এরা যেহেতু ওষ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, এদেরকে বলবো ওষ্ঠবর্ণ। রি যেহেতু মূর্ধা থেকে আসছে, উচ্চারিত হয়ে আসছে, একে বলবো মূর্ধান্য বর্ণ। এ ওই এরা যেহেতু কণ্ঠ ও তালু দু জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, এদেরকে বলবো কণ্ঠ তালব্য বর্ণ। ও ওই যেহেতু দু জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, কণ্ঠ ও ওষ্ঠ, এই জন্য এদেরকে বলবো কণ্ঠস্থ বর্ণ। কণ্ঠস্থ বর্ণ আমরা পরেটা আলোচনায় আসছি। এরপর আমরা আসবো ক্রিয়ায়। ক্রিয়াপদে আমরা আসছি। ক্রিয়াপদে একটা বিস্তারিত একটা বড় চ্যাপ্টার। ক্রিয়া মানে কি সেটা অনেকেরই জানা আছে, যে পদের দ্বারা কাজ করা বোঝায় তাকেই বলে ক্রিয়া। খাওয়া দাওয়া নাওয়া সবই হচ্ছে ক্রিয়া, কাজ করা বোঝায়, তাকেই বলে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এক নম্বর হচ্ছে সমাপিকা। সমাপিকা সমাপিকা ক্রিয়া। এক নম্বর সমাপিকা ক্রিয়া, আর দু নম্বর হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। এখন কাকেই বা আমরা সমাপিকা ক্রিয়া বলবো আর কাকেই বা অসমাপিকা ক্রিয়া বলবো? দেখো শোন, আগে একটু বলে নি, যারা এই অনুষ্ঠান দেখছো তারা
এই অনুষ্ঠানের নির্দিষ্ট জায়গায় সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে আমরা এটাকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, বিদেশে পৌঁছে দিতে পারি। এটা একটু হ্যাঁ, যেটা বলছিলাম, সমাপিকা ক্রিয়া হচ্ছে কোন ক্রিয়া না, যে ক্রিয়া একাই নিজের অর্থ প্রকাশ করতে পারে, যে ক্রিয়া অন্যের সাহায্য ছাড়া নিজেই একটা ভাব প্রকাশ করতে পারে, একটা অর্থ প্রকাশ করতে পারে, সেই ক্রিয়াকে বলে হচ্ছে সমাপিকা ক্রিয়া। কীরকম? খাচ্ছি। তুমি কি করছো এখন? পড়ছি। আমি শুধু পড়ছি বললাম, আমি এখন বই পড়ছি এটা কিন্তু বলছি না। তুমি কি করছো? পড়ছি। তুমি কি করছো? খাচ্ছি। আমি এখন ভাত খাচ্ছি এটা বলার দরকার হচ্ছে, খাচ্ছি বললেই কিন্তু মানেটা প্রকাশ পেয়ে যাচ্ছে। এই যে ক্রিয়াগুলো, এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াগুলো অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেই ক্রিয়াগুলোকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন দেখা। কি দেখা? কি? খাওয়া। খাচ্ছি বলছে না, খাওয়া। তারপরে হচ্ছে যাওয়া। তা যাওয়া বললে তো কোনো মানে বোঝা হয় না, মানে বোঝা যায় না। খাওয়া বললেও কোনো মানে বোঝা যায় না, খাচ্ছি বললে একটা মানে হয়। অর্থাৎ দেখো, সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া একাই মনের ভাব প্রকাশ করতে পারে। যেমন খাচ্ছি, পড়ছি, দৌড়চ্ছি, একাই কিন্তু মনের ভাব প্রকাশ করছে, অন্যের সাহায্য লাগছে না, অন্য পদের সাহায্য লাগছে না। আর অসমাপিকা ক্রিয়ায় কিন্তু অন্যের সাহায্য লাগছে, অন্যের সাহায্য ছাড়া মানে প্রকাশ হচ্ছে না, অর্থ প্রকাশ হচ্ছে না। সেই ক্রিয়াপদগুলোকে বলে অসমাপিকা ক্রিয়া। আজকে এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে।